সবাই ভালো আছেন। যারা আপনারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট অলরেডি অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করার প্রসেসে আছেন, তাদের আরও কিছু বিষয়ে এখন সচেতন হওয়া বা আরও কিছু বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত। সো আশা করি সবাই আপনারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করে দিয়েছেন বা অলরেডি কেউ পেয়েও গেছেন। এরকম অবস্থায় যেসব কাজগুলো আমাদের করণীয়, কিছু কাজ আছে করণীয় গুরুত্বপূর্ণ, সেই সব কাজ নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, কনসিডার ইউর ইমিগ্রেশন অপশন। সো আমরা জানি প্রত্যেকের পার্সোনাল প্রোফাইলটা ডিফারেন্ট, লাইফ জার্নিটা ডিফারেন্ট। আমরা যদি পয়েন্ট ক্যালকুলেশন করি, প্রত্যেকের আলাদা আলাদা পয়েন্ট তৈরি হবে। সো আপনাদের এই পয়েন্ট ক্যালকুলেশন মানে সিআরএস স্কোরটা নিজেরা ক্যালকুলেট করে আপনাদের জন্য কী কী পিআরের সুযোগ আছে এবং সম্ভাবনা আছে সেগুলো রিসার্চ করতে পারেন। আপনারা জানেন যে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, যে এক্সপিরিয়েন্স আপনারা অলরেডি গেইন করছেন, সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে কোনো ইমিগ্রেশন প্রসেসে আপনার পিআরটা সহজ হয়, সেই পথে আপনি বেছে নেবেন। তারপর আছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অনুযায়ী দেখতে পারেন কোন প্রোগ্রামটা আপনার জন্য সুইটেবল। এরপর হলো যে জানেন যে কিছু প্রভিন্স আছে যেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করলেই তারা পিআরের জন্য এলিজিবল হয়, বা এখানে যারা আমরা বিসিপিএনপিতে বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, ট্রেড জব আছে, হেলথ সেক্টর আছে, এইসব সুযোগ সম্ভাবনাগুলোকে আপনি একটু অ্যানালাইসিস বা রিসার্চ করে দেখতে পারেন। এবং সবশেষে আমি বলবো যে আপনারা আরসিআইসি রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছে তাদের সাথেও কথা বলতে পারেন, যাদেরকে আপনারা ভালো মনে করেন, যার সার্ভিস বা গুডউইলটা ভালো, মার্কেটে বা সোশ্যাল মিডিয়াতে যার ফিডব্যাক ভালো আছে, রিভিউ ভালো আছে, এরকম একজনের কাছ থেকে অভিজ্ঞ দক্ষ, যেহেতু এটা আপনার লাইফ রিলেটেড, শুধু নট ইউর লাইফ, ইউর ফ্যামিলি, ইউর ফিউচার রিলেটেড একটা ডিসিশন, খুব ইম্পর্টেন্ট ডিসিশন, তাদের কাছ থেকে একটা পরামর্শ নিতে পারেন। 2 নম্বরে যেটা আসতেছে যে ফাইন্ড ইউর জব ইন ইউর ফিল্ড। আই ক্যানট এম্পাসাইজ এনাফ অন দিস সেক্টর, বিকজ আপনি যে লাইনে পড়াশোনা করেছেন সেই লাইনে যদি আপনি জবটা খুঁজে পান, সেই লাইনে যদি আপনি জব করতে পারেন, আপনার ফিল্ড অফ স্টাডিজ যদি আপনি কাজে লাগাতে পারেন, সেটা হবে সোনায় সোহাগা। এখান থেকে আপনি হাই স্যালারি পাবেন, হাই সুযোগ সুবিধা পাবেন, এবং ইট উইল বি ইজি ফর ইউ। অ্যান্ড ডিফারেন্ট ট্র্যাকের কোনো জবটা হয় দ্যাট উইল বি ভেরি টাফ অ্যান্ড দ্যাট উইল নট বি ইন লাইন উইথ ইউর স্টাডিজ, রাইট? সো চেষ্টা করেন আপনি আপনার ফিল্ডে জবগুলো খুঁজে নিতে। সেজন্য নেটওয়ার্কিংয়ে একটা বিশাল ফ্যাক্টর থাকে আপনার প্রফেশনাল লাইফে বা আপনার স্টুডেন্ট লাইফে। যেসব ফ্রেন্ডরা যারা ছিল তারা কোথায় জব করতেছে, তারা কী কী করছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, খোঁজখবর রাখবেন, এবং সেই ফিল্ডে জবের অ্যাপ্লাই করতে থাকেন, তাদের রিকোয়ারমেন্টটা কী, বিশেষ করে অ্যান্ডিড জব ব্যাঙ্ক এসব কী, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার চেষ্টা করেন। আপনার প্রোফাইল, রেজুমি, কভার লেটার, এগুলো সেই অনুযায়ী আপডেট করুন এবং জব অ্যাপ্লাই করুন। আশা করি আপনি একটা ভালো রেসপন্স পাবেন। নাম্বার 3 আছে গেইন কানাডিয়ান এক্সপিরিয়েন্স। কানাডিয়ান এক্সপিরিয়েন্স গেইন করলে আপনি পয়েন্ট পাবেন আপনার পিআর জার্নিতে, এটা আপনি ভালো করে জানেন। আর এই এক্সপিরিয়েন্সটা আবার ম্যাটার করে যে আপনি কোন প্রভিন্সে আছেন, কী ধরনের জব করছেন, জব ক্যাটাগরি কী। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের অনেকে এসেই সহজ যে জবগুলো আছে সেগুলোতে ল্যান্ড করেন, লাইক উবার, ফুড ডেলিভারি, স্কিপ দ্য ডিশেস, এইসব ধরনের জব। এগুলো কিন্তু আপনার এই জবগুলো কিন্তু কাউন্টেড হয় না। তারপর ফ্রিল্যান্সিং, যে জবগুলো কিন্তু কাউন্টেড হয় না। সো আপনি এমন জবই করবেন যে জবগুলো আপনার ফিউচারটা সিকিউর হবে। ফিউচারটা ইনসিকিউর হয়ে যায় এরকম কোনো কাজ করবেন না। বিশেষ করে যারা এসে উবারে জব করেছে, তারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে গিয়ে নানা রকম সমস্যা পড়বে, ঝামেলা পড়বে। তাদের যারা উবার ডেলিভারি করেছে, ফুড ডেলিভারি করেছে, তারা এটা হচ্ছে তাদের প্রাইভেট জব, ঠিক আছে? এটা তাদের পার্সোনাল জব, ফ্রিল্যান্সিং জব বলে, ঠিক আছে? সেই ফ্রিল্যান্সিং জবটা কিন্তু তারা এক্সপিরিয়েন্স হিসেবে উল্লেখ করতে পারবে না, ঠিক আছে? সো দ্যাট উইল বি কোয়াইট টাফ ফর দেম টু প্রুভ দেয়ার এক্সপিরিয়েন্স। ওকে, তারপর একটা বিষয় হচ্ছে যে আপনার ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য যদি আপনার আরও কিছু স্টাডি করতে হয়, কোনো শর্ট কোর্সেস
বা শর্ট ট্রেনিং যদি নিতে হয় সেটা নিয়ে নেন। এগুলো হচ্ছে একটা ইনভেস্টমেন্ট আপনার প্রফেশনাল লাইফে, ছোট্ট একটা কোর্স, ছোট্ট একটা ট্রেনিং। সাপোজ আপনার অফিসে তারা কম্পিউটারের পার্টিকুলার কোনো প্রোগ্রাম বা পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে, সেই অ্যাপ্লিকেশনটা শেখার জন্য যদি আপনার কোনো দক্ষতা অর্জন করতে হয় সেটা করে নেন। যেমন আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছি, টালি সফটওয়্যার আছে, তারপর নানা রকম অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে যেসব সফটওয়্যারগুলো ইউজ করা হয়। তারপর যারা সিপিএ লাইনে যেতে চাচ্ছেন, বিভিন্ন কোর্স আছে, সেগুলো কোর্সগুলো করে নিয়ে আপনাদের কেরিয়ার প্রোগ্রেশনটা আরও সহজ করতে পারেন। তবে হ্যাঁ, মনে রাখবেন যেটা করতে গিয়ে আপনার স্ট্যাটাসটা যেন আবার হুমকির মুখে না পড়ে, আপনার ওয়ার্ক পারমিট যেন হুমকির মুখে না পড়ে। জেনে নেবেন কোন কোর্সটা করা যাবে, কোন কোর্সটা করা যাবে না, কোন কোর্সটা করতে হলে আপনার স্ট্যাটাস থেকে কী ধরনের পারমিশন নিতে সেটা জেনে নেবেন। দ্যাটস মিন মেনটেন ইউর স্ট্যাটাস, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো কারণে আপনার স্ট্যাটাসটা যেন নষ্ট হয় বা এক্সপায়ার হয়ে যায়, এরকম কিছু করবেন না। নাম্বার 6 উড বি ইমপ্রুভ ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন যে যখন পিওর অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার ল্যাঙ্গুয়েজের উপর এক্সাম দিতে হবে, সেটা হবে IELTS অথবা হোয়াট এভার ইট ইজ। সো ট্রাই টু ইমপ্রুভ ইউর ল্যাঙ্গুয়েজ রাইট নাও। ল্যাঙ্গুয়েজ রাতারাতি ডেভেলপ হয়ে যায় না, ইট টেক্স টাইমস। সো সবারই ইংলিশ ভাষায় দক্ষতা আছে আমি বিশ্বাস করি, কিন্তু তারপর পরীক্ষার টার্মস কন্ডিশন, রুলস রেগুলেশন বা সিলেবাসটা মেনটেন করে এক্সাম দেওয়াটা একটু ডিফারেন্ট। সো সেই এক্সাম অনুযায়ী যদি আপনার একটু হাই স্কোর করতে পারেন, সেই স্কোরটা আপনার আবার পিআর জার্নিতে সহজ হবে। এর মধ্যে কেউ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও শিখতে পারেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, তার থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। নাম্বার 7 হচ্ছে স্টে আপ টু ডেট উইথ ইউর ইমিগ্রেশন রুলস অ্যান্ড পলিসি। আপনি জানেন ইমিগ্রেশন রুলস অ্যান্ড রেগুলেশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বা আপডেট হচ্ছে। রিসেন্ট সিচুয়েশনে সামনে তাদের নির্বাচন, তারা তাদের পলিসি বারবার চেঞ্জ করতেছে। সো পলিসি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, ঠিক আছে, তবে পলিসির ব্যাপারে আমরা সচেতন থাকতে পারি। কখন কোন পলিসিটা করতেছে, সেই পলিসির থেকে কী সুযোগ সুবিধা আছে সেটা যেন আমরা নিতে পারি। পলিসি যদি কোনো কিছু চেঞ্জ করে, সেই আপডেট পলিসি যেন আমরা অনুসরণ করতে পারি, ঠিক আছে। সো নতুন কোনো পলিসি আসলো আর আমরা জানলাম না, আমরা ব্ল্যাঙ্ক থেকে গেলাম, সেটা হবে আমাদের জন্য ভেরি ডেট্রিমেন্টাল। ওকে, সো স্টে আপ টু ডেট উইথ ইউর ইমিগ্রেশন রুলস অ্যান্ড পলিসি। নাম্বার 8 হবে এমএসপি। আচ্ছা, ইটস লাস্ট বাট নট লিস্ট। এমএসপির কাজটা আপনি যখন আপনার স্ট্যাটাস আপডেট হবে, যে দ্যাটস মিন ওয়ার্ক পারমিট যখন পাবেন, সাথে সাথে আপনি এমএসপির স্ট্যাটাস আপডেট করবেন। স্ট্যাটাস আপডেট করলে যে সুবিধাটা হবে, আপনি অ্যাজ এ স্টুডেন্ট $75 পার মান্থ পে করেছেন ফর ইউর ইন্স্যুরেন্স, ঠিক আছে। ওয়ার্ক পারমিট আসলে আপনাকে পে করতে হবে না, বাট ইউ উইল গেট দ্য ফুল মেডিকেল ফ্যাসিলিটিস। ওকে, সো আপনার স্ট্যাটাস আপডেট করবেন, ভেরি ইজি। ওদেরকে আপডেট করার 2টা ওয়ে আছে। আপনি ওদের ওয়েবসাইটে যান, সেখান থেকে আপনি ওদেরকে ফোন করেও আপডেট করতে পারেন। দিস ইজ দ্য নাম্বার, ফোন নাম্বার, টোল ফ্রি নাম্বার। আর অ্যানাদার ওয়ে আপনি হচ্ছে অনলাইনেও আপডেট করতে পারেন, ঠিক আছে। অনলাইনে যখন গুগলে সার্চ দেবেন how to update the status, they will take you to a page, and then if you give your information, this is my, আমি কিছু আগে আপডেট করেছি তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি। আপনার ইনফরমেশন দিয়ে এবং আপনার যদি অ্যাকনোলেজমেন্ট লেটারটা যদি চলে আসে ইমিগ্রেশন থেকে যে আপনি ফুল টাইম ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল, দ্যাটস মিন আপনি ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, তখন আপনি এই স্ট্যাটাসটা আপডেট করলেই ওরা হয়তো প্রসেসিংয়ে কিছু টাইম নেই, কিন্তু আপনাকে আর ইন্স্যুরেন্সের জন্য পে করতে হবে না। সেই সাথে আরেকটা কথা বলে রাখি আমি এক্সট্রা টিপস হিসাবে, যেটা আমি ইউবিসি ওয়েবসাইট থেকে পেয়েছি। ওকে, সো এখানে আছে যে রেজিস্টার ফর বিসি ফার্মা কেয়ার, রেজিস্টার ফর বিসি ফার্মা কেয়ার। আচ্ছা, আমরা মেডিকেল ট্রিটমেন্টটা ফ্রি পেলাম, হ্যাঁ, তারপর কিন্তু আমাদের অনেক ওষুধপত্র কিনতে হয় ফার্মেসি থেকে, তাই না? আর আমরা জানি এখানে সব কিছু খুব এক্সপেন্সিভ, ওষুধপত্রের দামও অনেক বেশি। সো এই ওষুধপত্রের পারচেজের থেকে আপনি কী সুবিধা পেতে পারেন? এখানে যে সুবিধাটা আছে যে বিসি ফার্মা কেয়ারে আপনি ইনভলভ হতে পারেন। বিসি ফার্মা কেয়ারটা হচ্ছে ওরা ফার্মেসিতে যে ওষুধপত্র কিনতে হয় তার জন্য ওরা সাপোর্ট দিয়ে থাকে, ব্যাকআপ দিয়ে থাকে, ইভেন 100%। হ্যাঁ, শুধু প্রয়োজন হচ্ছে যে আপনার প্রিভিয়াস 2 ইয়ার্সের ইনকামটা দেখাতে হবে। যাদের ইনকাম যত কম তারা তত বেশি এখানে সুযোগ সুবিধা পেয়ে থাকে, যাদের ইনকাম বেশি হয়ে থাকে তার হয়তো পার্সেন্টেজটা কমে আসে। যার ইনকাম বেশি সে হয়তো 70% দিবে, সে হয়তো 60% দিবে, 50% দিবে,
আর 50% ইন্স্যুরেন্স কাভারেজ দেবে, ফার্মা কেয়ার থেকে কাভারেজ দেবে। সো যারা এটা এনরোল হন নাই তারা এনরোল হয়ে নেন, তাহলে আপনাদের ফার্মেসির বিলটা কমে আসবে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।